যখন মমতা বন্দ্যোপাধ্যায় বসে বোঝে আর ফেরার কোনো জায়গা নেই, তখনই অবস্থান বা অনশন এরকম টাইপের কিছু একটা হুমকি দেয়। যেমন রণজিৎ ঘোষকে ব্যবহার করে ছেড়ে দিয়েছেন রণাদাকে, যেমন মুকুল রায়কে ব্যবহার করে ছেড়ে দিয়েছে। আজকে তো মুকুল রায় আকাশের তারা, মুকুল রায় হাসছেন আর বলছেন, দেখ সোনালি আবার দিদি অবস্থান করছে। খেলা শেষ কি, উনি এবার ভবানীপুর থেকে আমাকে বিজেপি টিকিট দেবে কিনা জানি না, বিজেপি টিকিট দিলে আমি তো ভবানীপুর চাইবো। মমতা ব্যানার্জির অপোজিটে দাঁড়াতে চাইবেন? একদম, কারণ আমি যা জানি সেটা মমতাদির মাও জানে না। সুব্রত মুখার্জি তো বলতেন মমতা নিজের কাপড় নিজে ছিঁড়ে পড়ে। বাবা, অভিষেককে ঝেঁটিয়ে মানুষ ডায়মন্ড হারবার থেকে বিদায় করে দেবে। হাওয়াই চুড়িটার দাম কত অভিষেককে জিজ্ঞেস করুন তো একবার। পলিটিক্স যারা করে তারা সবাই রাস্তা থেকে উঠেই আসে। রণজিৎ ঘোষ কে? আজকে দিদিকে প্রশ্ন করতে পারি, দিদি রণদাকে মনে পড়ে না তোমার? সমস্ত স্বর্গত সব আত্মা, মা বাবা সবাই যারা প্রয়াত হয়েছে তাদের সবাইকে শ্রদ্ধা জানিয়ে বলি, দিদির বাবাও কিন্তু এসআইআর উঠতে পারবেন। 20-তে নামাতে গিয়ে উনি বুড়ি হয়ে যাবেন। একটা মানুষ 26 দিন অনশন করতে পারে? একদিন উপোস করলেই আমার গলা শুকিয়ে আসে, কিন্তু 26 দিন অনশন করেও একটা মানুষের 2 কেজি ওজন বেড়ে যায়। এটাই আমার কাছে ভাবার বিষয়। দিদি কি পাষণ্ড বলতো? তুই বলছিস দিদি পাষণ্ড বলে, তুই এই আওয়াজের উপর ঘুমাতে পারতি? ঘুমাতে হতো, আমার তো ক্যারিয়ার দরকার। আজকে তো আর মুকুলদা নেই যে মুকুলদা সাথ দেবেন, আমি তো বিজেপিতে চলে গেছি। আমি এখন তৃণমূলের অবস্থানে যাই না, তো যাবো না। এখন তৃণমূল তো আর নেই, তৃণমূল হয়ে গেছে তোলামূল। মমতা বন্দ্যোপাধ্যায় অবস্থান বিক্ষোভে বসেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে অনশনে ছিলেন সোনালী গুহ। আমার সঙ্গে তিনি রয়েছেন। এইবারের অবস্থান বিক্ষোভ নিয়ে তিনি কি বলছেন জিজ্ঞাসা করবো। দিদি, এই মমতা বন্দ্যোপাধ্যায় আবারও অবস্থানে বসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কখন কখন অবস্থান বা অনশনের এইরকম ধরনের বিক্ষোভ দেখায়? যখন মমতা বন্দ্যোপাধ্যায় বসে বোঝে যে পয়েন্ট অফ নো রিটার্ন আর ফেরার কোনো জায়গা নেই, তখনই অবস্থান বা অনশন এরকম টাইপের কিছু একটা হুমকি দেয় বা করেও। একটা মানুষ 26 দিন অনশন করতে পারে? আমরা তো, তুমিও আমিও ঘরের বউ, আমরা উপোস টুপোস করি। একদিন উপোস করলেই আমার গলা শুকিয়ে আসে। আমি তো 4 দিন মাত্র মমতা দেশে অনশন করতে পেরেছিলাম। তারপর অসুস্থ হয়ে গেছিলেন? হ্যাঁ, আমি বেলভিউতে চলে গেলাম। ওই 4 দিন মমতা বন্দ্যোপাধ্যায় কি করতেন? রাতের বেলা কি করতেন? জানি না রাত্রেবেলা কি করতো, চুপচাপ শুয়ে থাকতো। কিন্তু 26 দিন অনশন করেও একটা মানুষের 2 কেজি ওজন বেড়ে যায়, এটাই আমার কাছে ভাবার বিষয়। ওনার কাছাকাছি কারা থাকতো তখন? আপনিও তো ছিলেন আমি কাছে। ছিলাম, তারপরে এক্স মেয়র শোভন চ্যাটার্জির ওয়াইফ রত্না চ্যাটার্জি উনি ছিলেন, ডক্টর কাকলি ঘোষ থাকতো। জল খেতেন, ক্যাডবেরি খেতেন? কিচ্ছু খেতেন না, শুধু শুয়ে থাকতেন। আর উনি এমন একটা ক্যারেক্টার যে কেউ শুয়ে আছে দেখলে উনি খেপে যেতেন, তখন নানা রকমের আওয়াজ করতে থাকতেন। তারপরে বাড়িতে তো বিস্কুটের কৌটো, তারপরে মুড়ির কৌটো বা কিছু খাবার দাবার থাকতো, উনি সেগুলো খুলতেন। একবার পূর্ব রেল নিয়ে যাওয়া হলো পাটনাতে, সব কাউন্সিলর সব এমএলএদের, তখন আমি এমএলএ হয়ে গেছি, নিয়ে যাওয়া হয়েছে। আমার হাজবেন্ডও কাউন্সিলর হয়ে গেছে। দিদি আমাকে বললেন যে তুই থাক। আমার হাজবেন্ড চলে আসবেন, আমি কি করে থাকি? না দিদি আমি থাকতে পারবো, অশোকাকে রাখো। অশোকা তো তেড়ে গালাগালি দিচ্ছে, অমুক মেয়ে ছেলে তমুক মেয়ে ছেলে। কেন রে অশোকা, দিদির সঙ্গে থাকতে তো সবাই চায় নিজের ক্যারিয়ার গড়ার জন্য। বলে আমার ওই ক্যারিয়ারের দরকার নেই সোনালি, আমি রাত্রে ঘুমাতে পারি না। দিদি কি পাষণ্ড বলতো? তুই বলছিস দিদি পাষণ্ড বলে, তুই এই আওয়াজের উপর ঘুমাতে পারতি? ঘুমাতে হতো, আমার তো ক্যারিয়ার দরকার। আচ্ছা সোনালী দি, এই যে অবস্থান মমতা বন্দ্যোপাধ্যায় বোঝেন যে এবার আমার শেষ, সেই জন্যই কি অবস্থানগুলো বসেন? হুম, দিদি যখন বোঝেন আর পয়েন্ট অফ নো রিটার্ন, তখনই দিদি অবস্থান শুরু করেন। একবার দিদি জনতার দরবার, তারপরে ওই বিভিন্ন রকম মানে প্ল্যাকার্ড ট্যাকার্ড লিখে অবস্থানের আজকে অততম দিন। আজকে তো আর মুকুলদা নেই যে মুকুলদা সাথ দেবেন, আমিও তো বিজেপিতে চলে গেছি। আমি এখন তৃণমূলের অবস্থানে যাই না, তো যাবো না। এখন তৃণমূল তো আর নেই, তৃণমূল হয়ে গেছে তোলামূল।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এই যে হাওয়াই চটি, এই হাওয়াই চটিটা পরে আপনারা 15 দিন থাকতে পারবেন? হাওয়াই চটি জানেন কত কষ্ট করে এই যে ভদ্রমহিলা এই কত বছর পড়তে? হাওয়াই চটিটার দাম কত? অভিষেককে জিজ্ঞেস করুন তো একবার। অভিষেককে আমি প্রশ্ন করবো এই ক্যামেরার মাধ্যমে। হ্যাঁ, সরাসরি, যে বাবু হাওয়াই চটিটার দাম কত? দিদির শাড়িটার দাম তো দিদি দেখান আর কি সবাইকে, যে দিদির একটা কম দামের শাড়ি পরে। দিদি অনেকদিন ধরে কম দামের শাড়ি পরে। তবে দিদির মতো নাটক সিপিএম তো অনেক নাটকবাজ দল, সিপিএম করতে পারেনি। সিপিএম তো সিপিএম এখন শূন্য হয়ে গেছে। তার মানে বলছেন মমতা ব্যানার্জির মতো নাটক কেউ করতে পারে না? কেউ করতে পারবে না। স্বয়ং রুদ্রপ্রসাদ সেনগুপ্ত করতে পারবে না। মানে অভিনেত্রী। হুম। ওর থেকে বড় অভিনেত্রী মিঠুনকে কি দাদা সাহেব ফালকে দেওয়া হয়েছে? মমতাদিকে দাদা সাহেব ফালকে দেওয়া উচিত। আচ্ছা, সোনালীদি একটা জিনিস জিজ্ঞাসা করতে, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় কি পুরো জনসাধারণের সহানুভূতি টানার জন্য এইসব করে? পুরো। কি বলেন আপনাদেরকে আগে কি বলতেন? যখন অবস্থান অনশনের ডাক দিতেন তখন মানে কি? শোন, একটা অবস্থান শুরু করবে, করো দিদি। তখন 15 দিন বোধহয় ধর্মতলায় ধর্ণা দিয়েছিলেন। ধর্ণা দিয়ে আমরা তো মহিলা, আমাদের বিভিন্ন রকম শারীরিক অসুবিধা থাকে। মমতাদিরও তখন সেই শারীরিক অসুবিধা হতো। দিদি চান করতেন অপোজিটের একটা অফিসের বাথরুমে। আমরা সব মহিলারা দিদিকে ঘিরে থাকতাম। দিদির শরীর দেখাতে অভ্যস্ত না, কিন্তু দিদি ওই সুব্রত মুখার্জি তো বলতেন মমতা নিজের কাপড় নিজে ছিঁড়ে পড়ে। এর থেকে বড় তো কমপ্লিমেন্ট তো আমরাও দিতে পারবো না। পশ্চিমবঙ্গের মানুষ কি মনে হয় মমতা ব্যানার্জির এই নাটকে গলবে? এইবার দিদি কিন্তু হারবেন। এইবার উনি এতে বসেছেনই, উনি আর রাজনীতিতে জিততে পারবেন না বলে শেষ খেলাটা খেলে দিতে চাইছে। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা শেষ বলছে? একদম খেলা শেষ। কি উনি এবার ভবানীপুর থেকে, আমাকে বিজেপি টিকিট দেবে কিনা জানি না, বিজেপি টিকিট দিলে আমি তো ভবানীপুর চাইবো। মমতা ব্যানার্জির অপোজিটে দাঁড়াতে চাইবেন? একদম। কারণ আমি যা জানি সেটা মমতাদির মাও জানে না, জানলেও বলবেন না। তিনি তার মানে মমতা ব্যানার্জির আরো অনেক রহস্য আছে, একদম আপনি উন্মোচন করবেন? একদম ব্যক্তিগত না, ব্যক্তিগত স্তরে গিয়ে না। রাজনীতির। হুম হুম কিন্তু কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন লজ্জা নেই, হোদল কুতকুত বলে স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করছেন। একদম বলছেন এরা হচ্ছে মানুষ বিরোধী একটা সরকার, আর মমতা বন্দ্যোপাধ্যায় এরকম আক্রমণ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কোন লেভেলের মুখ্যমন্ত্রী যে একজন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হোদল কুতকুত বলে? ওই বাড়িতে আমি 32 বছর ছিলাম। কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন আমি রাস্তা থেকে উঠে এসেছি, আমি কলেজ রাজনীতি করে এসেছি, আমাকে এই কলেজ রাজনীতি করেছি, সবাই আমরা কলেজ রাজনীতি করেছি। আমরা কি দেখতে প্রিয় প্রিয় কি বলে ওই প্রিয়াঙ্কা গান্ধী নাকি, যে মমতা দি আমাকে ভালো দেখতে বলে আমাকে দলে নিয়েছে? বলছে আমি রাস্তা থেকে উঠে এসেছি, এটা মনে রাখবেন। সবাই তো রাস্তা থেকে, পলিটিক্স যারা করে তারা সবাই রাস্তা থেকে উঠেই আসে। রণজিৎ ঘোষ কে? আজকে দিদিকে প্রশ্ন করতে পারি, দিদি রণাদাকে মনে পড়ে না তোমার? দিদিকে তো আমি তুমি সম্বোধনে কথা বলি, দিদি রণাদাকে মনে পড়ে না তোমার? আর এই যে আবারও মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য ক্ষমতায় বসবে, আপনাদের সব কুড়িতে নামানো হবে, বিজেপি কে কুড়িতে নামানো হবে। 20 নামাতে গিয়ে উনি বুড়ি হয়ে যাবেন। 20 নামাবে বলেছে তো। এবার মমতাদির মুখোমুখি আমি লড়তে চাই, বিজেপি যদি আমাকে টিকিট দেয় ভবানীপুর কেন্দ্র থেকে, আমি লড়তে চাই। আচ্ছা, টালির চালের একটা ভদ্র মহিলা গোটা সারা ভারতবর্ষে নাকি ইফেক্ট ফেলছেন, এমন একটা নেত্রী টালির চাল থেকে উঠে এসেছে। টালির চালে তো উনি চিরকালই থাকতেন, নতুন তো কিছু না। টালির চাল থেকেও এত ঐশ্বর্য ওনার হলো কি করে? ওনার তো না, ওনার ভাইপো, ভাইজি, বোনঝি, আমি এক একটা ভাইজিদের নাম বলে দিতে পারি। মুন্নি, তারা সব অনেক মানে প্রতিপত্তিশালী। প্রতিপত্তিশালী। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন দিদির মতন আপনারা 4 দিন নাকি হাওয়াই চপ্পল পরতে পারবেন না, আপনাদেরকে ঝেঁটিয়ে বিদায় করবে। বাবা, অভিষেক কি ঝেঁটিয়ে মানুষ ডায়মন্ড হারবার থেকে বিদায় করে দেবে? অভিষেক তো এক সময় আমাদের এমপি ছিলেন, আমি যখন সাতগাছিয়ার এমএলএ ছিলাম। এখন তো আমি ওই দলটাই করি না। অভিষেককেই এক সময়, আচ্ছা এখন এসআইআর চলছে তো,
এসআইআর দেখবেন না, অভিষেক হাওয়া হয়ে যাবে ডায়মন্ড হারবার। অভিষেক রাজনৈতিকভাবে হাওয়া হন এটা চাই। অভিষেক কিন্তু মানে কি বলবো, দৈহিকভাবে হাওয়া হন এটা চাই। কারণ অভিষেক আপনি তো, মমতা ব্যানার্জির পরাজয় দেখতে চান? হ্যাঁ নিশ্চয়ই, 100 বার দেখতে চাই, তবেই তো আমার জয়। নিজের জয় কেনা দেখতে চায়? মমতা দিয়ে যেমন বিজেপির পরাজয় দেখতে চায়, আমি যেমন মমতা দিয়ে পরাজয় দেখতে চাই। বলছি সোনালী দি, এই যে অবস্থান বিক্ষোভ মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে 3 বার, আর মমতা বন্দ্যোপাধ্যায় অনশনে বসে, অবস্থানে বসে, তার যে চারপাশের মানুষগুলো থাকতো সেগুলো তো আর দেখা যায় না। আর দেখাও যাবে না। কেউ চলে গেছেন, কেউ পৃথিবী থেকেই হারিয়ে গেছেন। সোনালী গুহ এই অবস্থান দেখে কি ভাবছে? সোনালী গুহ ভাবছে দিদির এইটা লাস্ট অবস্থা। দিদি মুখ্যমন্ত্রী থাকাকালীন কোনোদিন অনশন করা যায় না। অবস্থান করা যায় না। অবস্থান করা যায়, অনশন করা যায় না। অনশন তো একটা, কি বলবো, আমি তো অত আইনের লোক নই। একটা না, তিনি তো অবস্থান করছেন, অনশন করছেন। অনশন করুক না, আবার 26 দিন দিদি অনশন করো। এবার তোমাকে প্লিজ, তোমার এক সময়ের কাছের ছিলাম, রিকোয়েস্ট করছি। এই যে সাধারণ মানুষকে হয়রানি করছে, তাদের ডকুমেন্ট নিয়ে মুখ্যমন্ত্রী প্যারেড করাচ্ছেন ওই স্টেজে। কি জানি, এসআইআর একটা প্রসেস, এসআইআর হবেই। এসআইআর হলে দিদি কেন, দিদির সমস্ত স্বর্গত সব আত্মা, মা বাবা সবাই যারা প্রয়াত হয়েছে, তাদের সবাইকে শ্রদ্ধা জানিয়ে বলি, দিদির বাবাও কিন্তু এসআইআর উঠতে পারবে না। দিদি, আর একটা বিষয় হচ্ছে, কবির সুমনরা এসে বলছেন, জয় গোস্বামীরা এসেছেন মঞ্চে, দিদি বলছেন সেই সিঙ্গুর থেকে আমার সাথে আছে। কই, সিঙ্গুর থেকে তো আপনিও সাথে ছিলেন, আপনার কথা মনে পড়ে না? দিদি ভুলে যেতে চান, যেমন ভাবে দিদি রণদাকে ভুলে গেছেন, রণজিৎ ঘোষকে ভুলে গেছেন, যেমন ভাবে দিদি মুকুল্লাকে ভুলে গেছেন। আপনাকেও ভুলে যেতে পারেন। হ্যাঁ, আমাকে ভুললে তো দিদি বেঁচে যান। আর আমাকে যত কম মনে রাখেন ততই ভালো দিদি। এই আমি দিদির পক্ষে আমাকে মনে রাখা ঠিক না। আমি তখন বিজেপি করি। আমাকে দিদিকে মনে রাখতে হবে, মানে দিদিকে আমাকে মনে রাখতে হবে। আপনি শাড়ি পাল্টে মমতা বন্দ্যোপাধ্যায়কে একসময় বাঁচিয়েছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎকার দিলেন, সেই সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে একটা মেয়ে আমার থেকে শাড়ি বদলেছিল, একটা মেয়ে বলছে, আপনার নামও নিলেন না, সোনালী গুহ। কি আসে যায়, কি আসে যায়? আমি এখনো বলতে পারি ওটা হরিদেবপুর ছিল। হরিদেবপুর মানে আমার বাপের বাড়ির কাছাকাছি, ইটালঘাটা টাউন। আপনার নাম নিলেন না, না, তাহলে কি উনি ব্যবহার করে ছেড়ে দেন? হ্যাঁ ব্যবহার করে ছেড়ে দেয়। যেমন রণজিৎ ঘোষকে ব্যবহার করে ছেড়ে দিয়েছেন, রণাদাকে, যেমন মুকুল রায়কে ব্যবহার করে ছেড়ে দিয়েছে। আজকে তো মুকুল রায় আকাশের তারা। মুকুল রায় হাসছেন আর বলছেন, দেখ সোনালি আমার দিদি অবস্থান করছে। আমি বলি মুকুলদা দেখতে থাকুন, এটাই দিদির হয়তো মুখ্যমন্ত্রী থাকাকালীন লাস্ট অবস্থা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সবাই একদম তার নামক গান করে, আপনিও শুনে থাকবেন, মানে কেউ দিদি দিদি ছাড়া তো সবাই অন্ধভক্ত। দিদি ছাড়া বলেই না। তার মানে এত শিরদাঁড়া বিক্রি হয়ে যাচ্ছে সোনালী। দিদি তো সিদ্ধারা বিক্রি হয়েই গেছে। আরেকটা বিষয় হচ্ছে, এই অবস্থান বিক্ষোভ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি 26-এ জিততে পারবেন? দিদি 26-এ যেভাবেই হোক দিদি আর জিততেই পারবে না। শুভেন্দু অধিকারী হারাবেন? হ্যাঁ, শুভেন্দু অধিকারী কেন, যে কোনো লোক। দিদি এখন এত দুর্নীতিগ্রস্ত, শুভেন্দু অধিকারী কি দরকার? বিজেপি প্রতীকে যে দাঁড়াবে মমতা দিকে সেই হারিয়ে দেবে। ভবানীপুর থেকে তিনি বলছেন 1 ভোট হলেও জিতবে। জিতে দেখান, জিতে দেখান। দিদি মুসলিম কমিউনিটি তো, আমি সব সর্বধর্মকে আমি সম্মান করি। মুসলিমরা তো দিদির জামাই। জিতিয়ে দেবে। দিদি দেখা। দিদি, আর একটা বিষয় হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা বাঙালির বিরোধী একটা সরকার চলছে কার্যত। গোবর গোমূত্র খাওয়া, শতাব্দী রায় বলছেন, এদের মাথায় কোনো বুদ্ধি নেই, গোবর গোমূত্র খাওয়া একটা দলের কর্মীরা। শতাব্দীরা দেখুন, শতাব্দীরা তো পলিটিক্যাল না, আমি পলিটিক্যাল লোকের জবাব দিতে পারি। শতাব্দীরা এমপি কিন্তু হতো, মমতা বন্দ্যোপাধ্যায় তো এই পলিটিক্যাল নয়, এমনই সবাইদেরকে এনে তো সামনে বসাচ্ছেন। বসাচ্ছেন। হ্যাঁ, কোয়েল আম- মল্লিক হতে পারে, শ্রাবন্তী হতে পারে, সব। আমাদের একটা ছেলে ছিল, হ্যাঁ। আমার ব্লক ব্লকের একজন নেতা। সে বলতো, দিদি আপনারা পলিটিক্স করে কি করবেন? আমি বলতাম কেন চিত্ত? বলতো এখন তো যারা এই অ্যাট্রাকশন জগতে আছে, গায়ক, নায়িকা, এরাই তো পলিটিক্স করবে।
মমতা ব্যানার্জি কি সারা জীবন মানে এই আর্টিস্টদের উপর খুব আকর্ষণ, অভিনেতা অভিনেত্রীদের? দেখুন ওই টালির চালে তো সলমান খানও এসছেন। সলমান খান একটু অবাক হয়ে গেছেন যে এই টালির চালে কি বলে মুখ্যমন্ত্রী থাকে, মুখ্যমন্ত্রী থাকে। পরে ঢুকে দেখেছেন ওখানেও এসি আছে। মমতা ব্যানার্জির বাড়িতে এসি, মমতা ব্যানার্জির গাড়িতে এসি, মমতা ব্যানার্জির অফিসে এসি। মানে শুধু কষ্টটা মানুষকে দেখায়, দেখানো তাছাড়া আর মুড়ি চপ দেখানো খাওয়া, কি খাই না আমরা? ভাত ডাল। মমতা ব্যানার্জি খুব পুয়ার ইটার, অল্প খান। আমি প্রথমে মমতা ব্যানার্জি বাড়িতে ভাত খাই 89 সালে, 90 সালের 9ই আগস্ট। দেখি মমতা দি এইটুকু ভাত খাচ্ছে। আমি সেদিন অভিষেকের ঘরে মানে অভিষেকের মার ঘরে আমার খাওয়া। মমতা দিরা মাছের টক খান, আমরা মাছের টক খেয়ে অভ্যস্ত না। আমি তখন অভিষেকের মাকে বৌদি বলতাম। বললাম, বৌদি আমি না মাছ খাই না। তখন দিদি বললেন, ওর মায়ের নাম লতা। লতা, আমাকে ঝর্ণার মা যে হাঁসের ডিম দুটো দিয়েছে, ওই একটা ডিম তুই সোনালীকে দিয়ে দে। ওই রকম ডিমের ঝোল আমি বিশ্বাস করুন আমি আর খাই না। আচ্ছা সোনালী দি, আপনি ধীরে ধীরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সরে গেলেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি দেখে সরে গেলেন? মমতা বন্দ্যোপাধ্যায় আদ্যন্ত একটা দুর্নীতিগ্রস্ত লোক। এরপরেও যদি আমি থাকতাম তাহলে আমাকে আমার বাবা স্বর্গত, তিনি বলতেন যে হয়তো একদিন দেখা দিয়ে বলতেন যে মা তুই এটা ঠিক করছিস না। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি রথ টানছে, সেখানে বলছেন মাছ মাংস নিয়ে দাঁড়াও, মাছ মাংসের ঝোল রান্না করে। তোর মাকে দেবো রান্না করে দিস, তোর মাকে দেবো রান্না করে দিস। বলছে খাওয়ানো ওদেরকে মাছ মাংস। তুমি রথ টানার সামনে বলছেন মাছ মাংস রান্না করে নিয়ে যে দাঁড়াও। তুই তো বললাম একটাই কথা, তোর মাকে বাবাকে দেবো তোরা রান্না করে দিস। আর বিজেপি তো রান্না করতে জানে না, কারণ বিজেপি তো নিরামিষভোজী। এটা তো বিজেপিকে অপমান করে। আর রথের সঙ্গে একটা ব্রাহ্মণের ছেলে হয়ে কি করে বলছে? অভিষেক তো, অভিষেকের ভিক্ষা মাকে জিজ্ঞেস করুন, দেখবেন ওখানেও মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি কাউকে ছাড়ে না, 1% ছাড়ে না। আকাশের ভিক্ষা মাকে, লতা ব্যানার্জি মানে অভিষেকের মা। ওই জন্য উনি ওইরকম বলছেন, বলে বলছে আমি ব্রাহ্মণ হয়ে এই কথা বলছি, বিজেপিকে মাছ মাংস খাওয়া। তুই বলবি তবে বিজেপি মাছ মাংস খাবে। আমি তো অভিষেককে বাবু বলি, বাবু তুই বলবি তবে বিজেপি মাছ মাংস খাবে। বিজেপি আগে থেকেই মাছ মাংস খায়, বিজেপি নতুন করে কিছু খাওয়া দাওয়া নেই। আহ, আপনাদেরকে এই মুহূর্তে যদি মনে করে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দিল্লি থেকেও সরিয়ে দেবো। বাবা, সরিয়ে দেখা, সরিয়ে দেখাও দিদি। আচ্ছা দিদি কি খুব চাপে আছে সোনালী দি? কারণ কেন, মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথী দেবেন বলেছিলেন এপ্রিল থেকে, সেটা আজকে বলে দিলেন যে আজ থেকেই দিয়ে দেবো। দেখুন মমতা দি তো এরপরে ক্ষমতায় থাকতে পারবেন না, এরপরে ক্ষমতা আসবে বিজেপি, বিজেপিকেই দিতে হবে, বিজেপিকেই ওই যা। আপনি 100% শিওর মমতা ব্যানার্জি আসবেন, না, পতন হবে? একদম